2024 সালের মাধ্যমিক পরীক্ষা হালি করেই শেষ হয়েছে, মাত্র 3 দিন হয়েছে। আর তার মধ্যে আমি তোমাদের কোনো আপডেট দিইনি, বাংলা বা অন্যান্য কোনো কোয়েশ্চেনের কোনো আনসার নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি, কারণ তোমাদের কনফিডেন্স লেভেল লো হয়ে যেতে পারতো। হয়তো তোমরা যেটা লিখে এসেছো সেটা যদি আমি ভুল বলতাম তাহলে তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো খারাপ হওয়ার চান্স 100% ছিল। সেই জন্য আমি পরীক্ষার মাঝখানে কোনো পরীক্ষারই কোয়েশ্চেন নিয়ে আনসার মেলাইনি বাকিদের মতো। তো আজকে পরীক্ষা 3 দিন পর আমি প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি তোমাদের আনসার মেলানোর জন্য। আমি এই চ্যানেলে তোমাদেরকে বাংলা, ইতিহাস এবং ভূগোল প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। কিন্তু অঙ্ক আর ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানের উত্তর যদি তোমরা দেখতে চাও, অঙ্ক একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমাধান করে দিয়েছি, মানে বড় প্রশ্নের সাথে সাথে আমাদের শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি সলভ করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও আর তার সাথে সাথে যদি ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের উত্তরগুলো দেখতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে যে চ্যানেলটির নাম দেখতে পাচ্ছ সেই চ্যানেলটিকে ইউটিউবে গিয়ে সার্চ করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। 2024 সালের বাংলাতে তোমাদের খুবই ঘুরিয়ে কোয়েশ্চেন এসেছে। অনেকেই বলছে যে অনেকটা ঘুরিয়ে কোয়েশ্চেন এসেছে, তো আমার মতে সেরকম ঘুরিয়ে কিছুই কোয়েশ্চেন আসেনি, শুধুমাত্র কোনই থেকে একটু ঘুরিয়ে কোয়েশ্চেন দেওয়া হয়েছে। ডাইটিং এর পরিচয়টা, বিষ্ণুধরের ডাইটিং এর পরিচয়টা কেচ্ছা সাধন হিসেবে এসেছে। তাছাড়া তোমাদের বিগত বছরের কোয়েশ্চেন রিপিট হয়েছে, দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনের জীবনের লড়াই, আর আরো একটা যে কোয়েশ্চেন ছিল সেটাও বিগত বছরের কোয়েশ্চেন রিপিট হয়েছে। তার পাশাপাশি তোমরা সবাই বলছো যে বাংলার উৎসব আসার কথা ছিল, কিন্তু সেটা আসেনি। তো পর্ষদ কিন্তু কখনো এরকম কোনো ইঙ্গিত দেয় না। টেস্ট পেপার বের করে মানে এই নয় যে টেস্ট পেপারে যে রচনাটা অনেকবার থাকবে সেই রচনাটাই তোমাদের মাধ্যমিকে দেওয়া হবে, এরকম কিন্তু কোনো কথা পর্ষদ কখনোই দেয় না। তোমাদের টেস্ট পেপারটা এই কারণেই বের করা হয় যে সেখানে যতগুলো রচনা আছে সেগুলো সব তোমাদেরকে সুন্দরভাবে করে নিতে হবে। তো তোমরা সেই জন্য বাংলার উৎসবটা কেন একা করে গেছো সেটা আমি জানি না। এখানেও অনেক স্টুডেন্টরাই বলছে যে বাংলার উৎসব শুধু নাকি একটা রচনা পড়েই নাকি পরীক্ষা দিতে গিয়েছিল। তো মাধ্যমিকের মতন এত বড় একটা পরীক্ষা শুধুমাত্র একটা রচনা পড়ে যাওয়াটা কখনোই উচিত হয়নি। আর আমি যে 14টা রচনার সাজেশন দিয়েছিলাম সেই 14টা রচনার মধ্যে থেকে দুটো রচনা কমনও এসেছে। আমি প্রথমে রচনা থেকেই শুরু করছি। তোমাদের আমি 14টা রচনা বলে দিয়েছিলাম শর্ট ভিডিওর মাধ্যমে যে এই রচনাগুলো তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। তো তার মধ্যে ছিল দৈনন্দিন জীবনে বিজ্ঞান আর দেশভ্রমণ শিক্ষার অঙ্ক, এই দুটো রচনাই ছিল। তো এখানে দৈনন্দিন জীবনে বিজ্ঞানটা একটু ঘুরিয়ে এসেছে, মানব কল্যাণে বিজ্ঞান বা মানব জীবনে বিজ্ঞানের ভূমিকা, এই রচনাটাই আর কি ঘুরিয়ে। আর দেশভ্রমণ শিক্ষার অঙ্কটা তো তোমাদের ডাইরেক্টলি এসেছে, এই রচনাটা আমি বলে দিয়েছিলাম যে এই রচনাটা তোমাদের ইম্পর্টেন্ট, আর সেটা ডাইরেক্টলি এসেছে। তো এখানে আমি যে রচনাগুলো তোমাদেরকে বলে দিয়েছিলাম তার মধ্যে থেকে দুটো কিন্তু তোমরা কমন পেয়েছো। এবার আসি সংলাপে। সংলাপে আমি বারবারই বলেছি যে মোবাইল ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা, এটা নিয়ে কিন্তু সংলাপ আসতে পারে। অত্যন্ত সহজ বিষয়ে সংলাপ দেওয়া হয়েছে আর সেটা নিয়ে তোমরা খুব সহজেই সংলাপ লিখতে পারতে। বঙ্গানুবাদটা একটু আনকমন এসেছে, কিন্তু যারা প্রান্তিকের বই করে গেছো প্রান্তিকের বইয়ের কিন্তু বঙ্গানুবাদ একদম হুবহু তোলা হয়েছে। আর এই বঙ্গানুবাদের উত্তরটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। We live in India and work for India. আমরা ভারতে বসবাস করি এবং ভারতের জন্যই কাজ করি। But we should not forget that. কিন্তু আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে we belong to the larger family of the world. আমরা এই পৃথিবীর একটা বৃহত্তম পরিবারের অংশ। The people living in other countries are after all our cousins. আমাদের অন্যান্য দেশে যে সমস্ত মানুষ বসবাস করে তারা অবশেষে তো আমাদের মানে ভাই ভাই, আমরা আমাদের মধ্যে একটা সৌভ্রাতৃত্ব বোধ আছে, অবশেষে তো তারা আমাদের নিজস্ব ভাইই হচ্ছে। ইট উড বি সাচ অ্যান এক্সেলেন্ট থিঙ্ক ইফ অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার হ্যাপি অ্যান্ড কন্টেন্ট। এটা কত ভালো হতো যদি না কিনা আমাদের দেশের সব মানুষ একসঙ্গে এবং সংযুক্তভাবে আমরা থাকতে পারতাম, ভালো সুখী থাকতে পারতাম। তো এটা হচ্ছে আমাদের বঙ্গানুবাদ। আর এই সংলাপটা আমার কাছে লেখা আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে খাতাটা নেই, তো আমি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি কিভাবে শুরু করবে। প্রথমে হয়তো একটা বন্ধু আসছে, তাকে আরেকটা বন্ধু জিজ্ঞাসা করলো যে কিরে তোকে এরকম দেখাচ্ছে কেন? তখন আরেকটা বন্ধু বললো আর বলিস না, বাড়ি থেকে বাবার কাছে বকা শুনে এসেছি, অনেকক্ষণ একটু গেম খেলছিলাম তাই বাবা বকেছে। তখন বলবে যে জানিস বাবা বলছিল যে এই মোবাইলটাই নাকি আমাদের নষ্টের মূল কারণ, কিন্তু তুই বল মোবাইল কি আমাদের নষ্টের কারণ? আমরা মোবাইল থেকে আজকাল কত কিছু শিখতে পারছি। তখন আরেকটা বন্ধু বলবে দেখ একদিক থেকে তো তোর বাবা ঠিকই বলেছে, মোবাইলটা সত্যিই আজকালকার জেনারেশনকে একদম নষ্ট করে দিচ্ছে। এই যেরকম তুই ধর আউটডোর গেমস না খেলে মোবাইলের মধ্যে ইনডোর গেমস খেলছিস, ভিডিও গেম খেলছিস, পাবজি মোবাইল, ফ্রি ফায়ার, তারপরে এই সমস্ত সিওসি যে গেমগুলো আছে সেগুলো তো আমাদেরকে বেঁধে রাখছে, খেলার মাঠে থেকে যাওয়ার থেকে আমাদেরকে বেঁধে রাখছে। এর পাশাপাশি যে সমস্ত হার্মিং গেমসগুলো আছে, ব্লু হোয়েল, মোমো, এই গেমগুলো একসময় তো প্রাণ হত্যাও করেছে সবার।
তো এর পাশাপাশি কত খারাপ দিক আছে, সোশ্যাল মিডিয়ায় কত ভাইরাল, কত গুজব রটে যায়। করোনার সময় যেরকম কত গুজব রটেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা তো একটা ব্যাড ইফেক্টস হয়েছে। আর তার সাথে সাথে মোবাইলের মাধ্যমে কতজনকে ব্ল্যাকমেল করা হয়। আর বিভিন্ন খারাপ দিকগুলো কিন্তু মোবাইলের, মানে যারা আর কি গ্যাংস্টার হয় বা যারা সমাজ বিরোধী হয়, তারা মোবাইলের মাধ্যমে কিন্তু অনেক খারাপ খারাপ কাজকর্ম করে থাকে। তো এই দিকগুলো একটা বন্ধু বোঝাবে, একটা বন্ধু মোবাইলের খারাপ দিকগুলো বোঝাবে, আর একটা বন্ধু মোবাইলের ভালো দিকগুলো বোঝাবে। আর একটা বন্ধু বলবে হ্যাঁ এগুলো তো হয়, কিন্তু আমরা পড়াশোনার ক্ষেত্রে কতটা হেল্পফুল হই মোবাইল থেকে। এখন যেভাবে তোমরা এই ভিডিওটা ইউটিউবে দেখছো, ঠিক সেভাবেই আমরা কোনো পড়ার কোথাও আটকে গেলে আমরা গুগলে গিয়ে সার্চ করি বা ইউটিউবে গিয়ে সার্চ করি। অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, বাংলা, ইংলিশ, ইতিহাস, যে কোনো সাবজেক্টের যে কোনো জায়গাতে আটকে গেলে আমরা সবার প্রথমে হেল্প নিই কার? মোবাইলের। আর সেখানে আমাদের প্রথমেই মাথায় আসে গুগল, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ, যেখানে আমাদের বন্ধুরা বা আমাদের টিচার্সরা আমাদেরকে হেল্প করতে পারেন। তো এখান থেকে আমরা উপকৃত হই। তার পাশাপাশি কোনো দুঃসংবাদ বলো, কোনো সুসংবাদ বলো, সেকেন্ডের মধ্যে কাউকে ফোন করে দিয়ে দেওয়া যায়। আগেকার মতন চিঠির ভরসায় বসে থাকতে হয় না। ধরো কারোর কোনো বিপদ হয়েছে, সেটা যদি চিঠিতে লিখে তাকে পাঠাতে হয় তো 1 মাসের ওপর সময় কেটে যাবে, অথবা সেই চিঠিটা হয়তো গিয়ে পৌঁছালোই না, কিন্তু 1 সেকেন্ডের একটা ফোন কলের মাধ্যমে সে সেই খবরটা পেয়ে ছুটে আসতে পারে। তো কমিউনিকেশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু এখন অনেকটাই সহজ হয়ে গেছে মোবাইলের মাধ্যমে। এর পাশাপাশি মোবাইল থেকে অনেকে যারা বেকার, তারা কিন্তু অনেক সময় মোবাইল থেকে অনেক কিছু আর্ন করতে পারছে, অনেক টাকা ইনকাম করে। মোবাইলে অনেকেই আছে যারা পার্ট টাইম জব করে। ঠিক যেরকম ইউটিউবে চ্যানেল খুলে ইউটিউবে চ্যানেলটাকে মনিটাইজ করে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারি। এর পাশাপাশি ফেসবুকের পেজকে মনিটাইজ করে আমরা টাকা ইনকাম করতে পারি। ইনস্টাগ্রামের নিজেদের অ্যাকাউন্ট মনিটাইজ করে আমরা টাকা ইনকাম করতে পারি। বিভিন্ন রকম সোশ্যাল আর্নিং অ্যাপ আছে যেগুলো থেকে আমরা টাকা ইনকাম করতে পারি। তো এই সমস্ত দিকগুলোকে ভালো করে তুলে ধরতে হবে, আর মোবাইলের ভালো এবং খারাপ দিক নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে এই সংলাপের মাধ্যমে। এবার আমরা কোনি থেকে তো বলেই দিলাম, কোশ্চেন রিপিট হয়েছে। তো এখানে যে কোশ্চেনটা আছে, না আমি নামবো না, বক্তার এমন অভিমানের কারণ কি, শেষ পর্যন্ত কি ঘটলো। এখানে ওই যে যখন বেঙ্গল চ্যাম্পিয়নের ওখানে কোনি গিয়েছিল, তো ওখানে যখন হিয়া ওকে নামতে বলেছিল, তখন ওই অভিমান করে বলেছিল না আমি নামবো না। তো অভিমানের কারণ কি তোমরা নিশ্চয়ই লিখতে পারবে, কারণ ওকে ইলাকে নামিয়ে ওকে ডিসকোয়ালিফাই করানো হয়েছিল, আর তারপর ওকে জোর চুরি করে বসিয়ে রাখা হয়েছিল। তো এই ঘটনাটা তোমরা একটু বিস্তারিতভাবে বলবে যে এই কারণে কোরির অভিমান হয়েছিল। আর শেষ পর্যন্ত কি ঘটেছিল, অমিয়ার পেটে ক্র্যাম্প ধরে গিয়েছিল সাঁতার কাটতে কাটতে। তো সেখানে অমিয়া আর জলে নেমে সাঁতার কাটতে পারেনি, তাই ওর পরিবর্তন হিসেবে যখন কাউকে নামানোর কথা চলছিল, তখন প্রণবেন্দু বিশ্বাস গিয়ে বলে যে কনকচাপা পালকে নামানো হোক। তবুও ধীরেন ঘোষ ওরা বিরোধিতা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে কোনিকেই নামানো হয়েছিল। আর কোনি পুরো 12 শত্রুরের মুখে ছাই দিয়ে কোনি শেষ পর্যন্ত বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল। তো এটা ছিল শেষ পর্যন্ত ঘটনা। আর এখানে এটা তো তোমাদের 2017 না 18 সালে এসেছিল, সেটা আবার রিপিট করা হয়েছে। আর এখানে এত কেচ্ছা সাধন করে বাঁচবেন কি করে, কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিলেন, তো এটা বুঝতেই পারছো যেটা ক্ষিতীশ বৃষ্টিচরণ ধরকে বলেছিল সে গঙ্গার ঘাটে তার মালিশ দেখে, তার যে শরীর, মানে তার যে মাসাজ করা হচ্ছিল শরীরে, সেটা দেখে তিনি এই কথাটা বলেছিলেন। আর উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও। কেচ্ছা সাধন মানে কি, তিনি যে বলেছিলেন না খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, তো সেই ডায়েটিংটার পরিচয়টাই তোমাদেরকে কেচ্ছা সাধন হিসেবে আর কি ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেটা আমার মনে হয় না এমন কিছু প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। তোমরা তো 1, 2, 3, 4 এর পরীক্ষা দিচ্ছ না, তোমরা তো বাংলা পরীক্ষা দিচ্ছ, তাও আবার কিনা মাধ্যমিকের। সেখানে তোমরা কি করে আশা করছো যে একদম সোজাসুজি কোয়েশ্চেন আসবে, একটু তো ঘুরিয়ে পর্ষদ প্রশ্ন করবেই। আর সেটা তোমাদেরকে মাথাতে ধরতে হবে যে কোন উত্তরটা আমাদের এখানে লিখলে একদম বেস্ট নাম্বারটা পাবে, এটা তোমাদেরকে বুঝতে হবে। তো চলো এবার আমরা সিরাজউদ্দৌলা থেকে দেখে নিই। সিরাজউদ্দৌলা থেকে আমরা ভেবেছিলাম যে একদম কারোর না কারোর একটা চরিত্র থাকবেই, সিরাজউদ্দৌলা, ঘসেটি বেগম, লুৎফান্নেসা, কারোর না কারোর তো একটা চরিত্র দেবেই। কিন্তু আমাদের সবার ধারণা ভুল প্রমাণ করে পর্ষদ দিয়ে দিয়েছে কি, তোমাদের কাছে আমি লজ্জিত, কে কার কাছে লজ্জিত তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। তো উনি লজ্জিত ছিলেন জগৎ শেঠ, রায়দুর্লভ আর মির্জাফর, যারা আর কি প্রমুখেরা তার সভাসদরা ছিল, তার কাছে তিনি লজ্জিত ছিলেন, কারণ তিনি নাকি ঠিক মতন শাসন কার্য করতে পারেনি, এবং আরো ইত্যাদি ইত্যাদি যে কারণগুলো আমরা নাটকের মধ্যে বিস্তারিতভাবে পড়েছি, সেগুলো আমাদেরকে এখানে তুলে ধরতে হবে। আর জানি না আজ কার রক্ত সে চায়, বক্তাকে। এখানে অবভিয়াসলি বক্তা সিরাজউদ্দৌলা, কারণ তিনি বেশিরভাগই কথা বলেছেন নাটকের মধ্যে। আর বক্তার এমন মন্তব্যের কারণ কি, এখানে তিনি পলাশির যুদ্ধ নিয়ে কথা বলেছেন। যখন লুৎফান্নেসা তাকে জিজ্ঞাসা করেছিল যে পলাশির যুদ্ধটা কি,
তখন সিরাজউদ্দৌলা বলেছিল যে পলাশ ফুলের প্রান্তরে যে রক্তের শয্যা থাকে বা সামথিং কিছু একটা বলেছিল, তো সেটা হচ্ছে পলাশী। তো এমন মন্তব্য কি, জানি না কার রক্ত আজ সে চায়, তবে গিয়ে এই যুদ্ধ থামবে। তো এখানে পলাশীর যুদ্ধ সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে, আর কেন করা হয়েছে সেটা আমরা নাটকে বিস্তারিতভাবে পড়ে তোমাদেরকে লিখতে হবে। তারপরে তো জানোই, হারিয়ে যাওয়া কালিকলম থেকে আমরা সবাই ভেবেছিলাম যে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস আসবে হয়তো, অথবা লেখকদের কালি তৈরির পদ্ধতি আসবে হয়তো, তো সেটা একটু ঘুরিয়ে এসেছে। মানে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, লেখালেখি ব্যাপারটাকে একটা ছোটখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন, বুঝিয়ে লেখো। তো তোমাদেরকে প্রথম থেকে উল্লেখ করতে হবে, মানে লেখকরা যে শৈশবে লেখার পাত হিসেবে কলাপাতা ব্যবহার করতেন, তারপরে ধরো ওনারা কিভাবে কালি তৈরি করতেন, কিভাবে তারা হোম টাস্ক করতেন, এরকম এগুলো সব তোমাদের একটু সংক্ষেপে লিখে দিয়ে আসতে হবে, তবে কিন্তু এটাতে 5-এ 5 পাবে। আর বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো। এটা তো একদম কমন কোশ্চেন যে বাংলা ভাষায় বিজ্ঞান রচনার কি কি সমস্যা, তো সবাই পড়ে গেছো, আর এটা মনে হয় সবাই অ্যাটেন্ড করতে পেরেছো। আর সিন্ধু তীরে থেকে কিন্তু যে কোয়েশ্চেনটা আমি আশা করেছিলাম যেটাই আসবে সেইটাই এসেছে, যে পঞ্চকন্যা কারা, তাদের কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেয়েছিল। আমি আশাই করেছিলাম যে সিন্ধু তীরে থেকে এই কোয়েশ্চেনটাই দেবে, আর এটাই এসেছে। আর অসুখী একজন থেকে কিন্তু আমি ভাবিনি, আইআরও বেজে থেকে কিন্তু আমি ভাবিনি যে এই কোয়েশ্চেনটাই দেবে, কারণ 2000 আগের বছরেও 2023 সালেও কিন্তু আমরা ভিখারি 12 মাস এই কোটেশনটা দিয়েই প্রশ্ন হয়েছে। তো 2024 সালে যে সেম কোটেশন দিয়ে আবার অন্যরকম ভাবে কোয়েশ্চেন করবে, এটা মানে এতটা দেখা যায় না, মানে এটা কোটেশনের রিপিটেশন হয়েছে। তো কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি, এখানে তোমরা বুঝতেই পারছো, আমাদের ডান পাশে ধস, বায়ে গিরিখাত, মাথার ওপর বোমারু, আর সামনে এগিয়ে যাওয়ার জায়গা নেই, ইত্যাদি ইত্যাদি পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি। তারপরে আমাদের কোনো ইতিহাস নেই, আমাদের কোনো খাবার জোটে না, আমাদের দেখার কোনো লোক নেই, আমাদের পাশে দাঁড়ানোর কোনো লোক নেই, আমাদের বিপর্যয় সাহায্য করার কোনো লোক নেই। তো এই কারণে আমরা 12 মাস ভিখারি। আর এই অবস্থায় কি দরকার, এই অবস্থায় আমাদের সকলকে একত্র হতে হবে, সকলের বিপদে এগিয়ে আসতে হবে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্র হতে হবে, এবং সেই জন্য কবিতার নাম আইআরও বেঁধে বেঁধে থাকি। তারপরে আমাদের আছে পথের দাবি থেকে কোয়েশ্চেন আছে, আর বহুরূপী থেকে আছে। তো বহুরূপীর একটা খুব কমন কোয়েশ্চেন, আমার মনে হয় যারা 5 মার্কের সমস্ত প্রশ্ন পড়ে এসেছিল বহুরূপী থেকে, তারা নিশ্চয়ই অ্যাটেন্ড করতে পেরেছো। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, সন্ধ্যার পরিচয় দাও। সন্ধ্যাতে নিশ্চয়ই খুব সুন্দর ছিল, চাঁদের আলো পড়ছিল, আর বাগানে গাছের পাতাগুলো ফুরফুর করে নড়ছিল, এইসব লিখতে হবে। আর সেদিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। ঘটনাটা কিছুই না, জগদীশবাবু বারান্দাতে চেয়ারে বসেছিলেন, আর ভবতোষ অনাদি ওরা গিয়েছিল পুজোর চাঁদা আনতে, না কি স্পোর্টসের চাঁদা আনতে। আর তখন হরিদা কি করেছিলেন, বিরাগী সেজে একটা কোমণ্ডলু নিয়ে উনি গিয়েছিলেন জগদীশবাবুর বাড়িতে, এবং সেখানে তাকেও যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টা করেছিলেন জগদীশবাবু, কিন্তু কিছুতেই বিরাগী, একদম সত্যিকারের বিরাগী মতন সবকিছু অগ্রাহ্য করে, 101 টাকার থলি ফলি সব অগ্রাহ্য করে জাস্ট শুধু একটু ঠান্ডা জল খেয়ে জগদীশবাবুর বাড়ি থেকে চলে আসেন। তো এই ঘটনাটা তোমাদেরকে একটু বিস্তারিতভাবে লিখতে হবে। তারপর আছে পথের দাবি থেকে, এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। এখানে একটু পথের দাবি থেকে একটু ঘুরিয়ে কোয়েশ্চেন দিয়েছে, আর একটু কঠিন কোয়েশ্চেনটা, আমার মনে হয় এটা তোমরা কেউ অ্যাটেন্ড করোনি, তোমরা অ্যাটেন্ড করেছো হরিদার যে ব্যাপারটা, মানে বহুরূপী থেকে যে কোয়েশ্চেনটা, সেটা তোমরা অ্যাটেন্ড করেছো, আর এটা তোমরা কেউ অ্যাটেন্ড করতেই পারোনি হয়তো। কিন্তু এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে আমারও এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা একটু বইটা দেখে নিও, বইটা দেখে মানে একটু তো বুঝতে পারবে যে কোন ঘটনার কথা বলা হয়েছে, আর তাকে সৌভাগ্য বলা হলো কেন। ঠিক আছে, এটা দেখে নিও। তারপর আছে আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিলেন। তো এটা অসুখী একজন থেকে দিয়েছে, খুব কমন একটা কোয়েশ্চেন, যারা 3 মার্কের কোয়েশ্চেন করে গেছো তারা নিশ্চয়ই এটা পেরেছো। কবি তার প্রিয়তমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, এবং কোন পরিস্থিতিতে তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল, কিভাবে ছেড়ে চলে যেতে হয়েছিল সেটা তোমরা ভালোভাবে ব্যাখ্যা করে দিও। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বরকে এখানে মহাদেবকে বোঝানো হয়েছে, মানে আমাদের শিব ঠাকুরকে। আর উদ্ধৃতিটির অর্থ কি, অবশ্যই দিগম্বরের মহাদেবের মাথায় একটা চাঁদ থাকে, আর সেখান থেকে পৌরাণিক উপাখ্যান অনুযায়ী বেশ কিছু তথ্য টেনে তোমাদেরকে এটা লিখতে হবে। এরপরে আমাদের 3 দাগে আছে, এই সুখবর তারা সব খুশি হয়ে গেল, কারা কেন খুশি হয়েছিল। 3 মার্কের কোয়েশ্চেনের এখানে অসুখী একজন পথের দাবি থেকে কোয়েশ্চেন আছে যে এই সুখবর তারা সব খুশি হয়ে গেল, কারা কেন খুশি হয়েছিল। সেই যে অপূর্বকে লাথি মেরেছিল, দিয়ে তার যে লাথির চোটে পাঁজর ভেঙে যায়নি, এই সুখবরে ভারতীয়রা সবাই খুশি হয়ে গিয়েছিল। এই ঘটনাটাকে একটু বিস্তারিতভাবে লিখতে হবে। এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে। এখানে জ্ঞানচক্ষু গল্পে তপনের মেসোমশাই এবং ছোট মেসো এবং ছোট মাসি যখন তাদের বাড়িতে সন্ধ্যাতারা পত্রিকা হাতে বেড়াতে আসে, সেই ঘটনাটাকে এখানে নির্দেশ করা হয়েছে। এবং দীর্ঘদিন হাপিত্তেশ করে বসে থাকার পর তপন যখন তাদের হাতে সন্ধ্যাতারা পত্রিকাটা দেখে, তখন তার মনে হয়েছিল তার গল্প বুঝি ছাপা হয়েছে। সেই রকম একটা উত্তেজনাকর পরিস্থিতিতে এরকম একটা ঘটনার কথা এখানে উল্লেখ করতে হবে। তারপরে তোমাদের শর্ট কোয়েশ্চেন আছে, এখানে আমি সব বলে দিলাম। এবার শর্ট কোয়েশ্চেনগুলো আমি একে একে বলি।
ব্যাকরণের বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? তো এক্ষেত্রে তোমাদের আনসার হতো যে বাক্যস্থ কোনো পদের সঙ্গে ক্রিয়াপদের কি সম্পর্ক আছে তা দেখে বাংলায় কারক নির্ণয় করা হয়। মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। ধরো মুখ্য কর্মের একটি উদাহরণ, সুদীপ ভাইকে ইংলিশ পড়াচ্ছে। তো এখানে ভাইকে হলো মুখ্য কর্ম, ঠিক আছে, ইংলিশ হলো মুখ্য কর্ম আর ভাইকে হলো গৌণ কর্ম বা এরকম কিছু ছিল। ঋষি বালক পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম। তো যিনি ঋষি তিনিই বালক, ঠিক আছে, এটা হচ্ছে উপমান কর্মধারায় বা ওরকম কিছু একটা ছিল। নিচের ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে, তো এটা হবে অন্ধকার। আর না, এটা ছিল যিনি ঋষি তিনিই বালক, এটা হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস, ঠিক আছে। আর এটা হচ্ছে অন্ধ করে যে, অন্ধকার, এটা হচ্ছে উপমান কর্মধারায়। সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য। জটিল বাক্যে রূপান্তর করলে কি হবে? যা সংগ্রহ করেছিল তা হলো দুর্গমের রহস্য। আমি ছিলাম কালি কলমের ভক্ত। বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করলে কি হবে? আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? ছিলাম না, তার মানে আমি কালি কলমের ভক্ত ছিলাম। তারপরে আছে এসো যুগান্তের কবি, ভাববাচ্যে পরিণত করো। তাহলে কি? যুগান্তের কবির আশা হোক। যোগ্যতাহীন বাক্যের কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। এটা আমি এখানে এমনি কেটে দিয়েছি, তোমরা এটা দেখো। কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। কর্মবাচ্যের একটি উদাহরণ কি? আমার দ্বারা বইটি পড়া হলো, ঠিক আছে। যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। গরু আকাশে উঠছে। গরু কি আকাশে উঠতে পারে? তাহলে এটা হচ্ছে যোগ্যতাহীন বাক্যের উদাহরণ। কোন সমাসে দুটি বিজাতীয় সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? তো এটা হবে রূপক কর্মধারয় সমাসে। এখানে তোমাদের 4টে প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 3টে উত্তর দিতে হবে। আর এগুলো কিন্তু তোমাদের একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। বাংলা প্রশ্নে কিন্তু এগুলো একটু শর্ট কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে দিয়েছে। তারপরে এখানে তোমাদের কবিতা থেকে 4টে দিয়েছে, 5টা দিয়েছে, তোমাদের তার মধ্যে থেকে 4টে লিখতে হবে। আমি এগুলো আর বলছি না, কারণ এগুলো তোমরা করে নিতে পারবে। আর এখানে গল্প থেকে 4টে প্রশ্ন দিয়েছে। আমি এবার এমসিকিউ এর উত্তরগুলো বলে দিচ্ছি। প্রথমটা হবে, নকল পুলিশে যে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? অপশন খ 8 আনা। ললাটের লেখা তো খণ্ডাবে না, বক্তাকে। অপশন গ গিরিশ মহাপাত্র। পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? অপশন গ গুজরাটি। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে। অপশন ঘ কাছে দূরে। খুরের দাপড় তারায় লেগে উল্কা ছুটাই। অপশন খ নীল খিলানে। যথা বৃহন্নলারূপী কিরীটি। কিরীটি হলেন গ অর্জুন। খাগের কলম কখন দেখা যায়? খ সরস্বতী পূজার সময়। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো গ বাংলা পারিভাষিক শব্দ কম। শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? অপশন ক অন্নদা শঙ্কর রায়। নমিপুত্র পিতাচরণ। নিম্নরেখ পদটি হলো সম্বন্ধ পদ। সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য হলো নিরপেক্ষ কর্তা। সাপ মুক্ত মানে সাপ থেকে মুক্ত। সমস্ত পদটির সমাসের নাম কি হবে? অপাদান তৎপুরুষ। শিশুর শরীর কুসুমের মতো কোমল। এই বাক্যে কোমল হলো, এটা হবে উপমিত। যার সাথে তুলনা করা যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয়, আর যাকে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমান, আর যেভাবে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমিত। তাহলে কোমল ভাবে উপমিত তুলনা করা হয়েছে, তাই জন্য এটা উপমিত। আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি কি? তো দেখো, এই যে আইপিএল শুরু হলো এইটুকু হচ্ছে সরল বাক্য, আর যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী উঠেছে এটুকু হচ্ছে জটিল বাক্য। তাহলে এখানে সরল বাক্য আর জটিল বাক্যের মিশ্রণ হয়েছে, তাই জন্য এটা মিশ্র বাক্য। নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নয়অর্থক বাক্য। ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়ে কর্তৃবাচ্যে। কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে। এখানে যে বাচ্যান্তর ঘটেছে তা হলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। কর্মবাচ্য কিন্তু হবে না, তাহলে এখানে একটা দ্বারা থাকতো। কাল থেকে তার দ্বারা আনন্দ করা হচ্ছে, তো দ্বারা যখন নেই তাহলে এটা কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য হবে। তো আশা করছি বাংলার উত্তর তোমরা সব সুন্দরভাবে বুঝতে পেরে গেছো। তবুও যদি কোথাও কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তার উত্তর দেবো। এবার আসছি ইতিহাসে। ইতিহাসে আমি একদম প্রথম থেকে উত্তর বলতে বলতে যাচ্ছি। দেখো, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান ও অপশন ঘ বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে, কারণ উনি সেই সময়কার একজন জনপ্রিয় ডক্টর ছিলেন। নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন অপশন ঘ কুমুদনাথ মল্লিক। কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় অপশন ঘ 1842 খ্রিস্টাব্দে। গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় অপশন খ 1822 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন অপশন গ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহটি হলো, এখানে তোমাদের অপশন খ মুন্ডা বিদ্রোহ, আবার অপশন ঘ রাম্পা বিদ্রোহ, দুটোই হতে পারে, তবে আমার মতে মুন্ডা বিদ্রোহটা একদম সঠিক হবে। নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল নদিয়া জেলায়। ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দ। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার।
বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়া নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে। গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন পাঞ্জাবে। আবার কিন্তু এটা গুগলে সার্চ করলে আসামে দেখাচ্ছে, তো তোমরা যারা আসামে লিখেছো তাদের হয়তো ঠিক হতে পারে, আবার যারা পাঞ্জাবে লিখেছো তাদের একদম ঠিক হতে পারে। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। বীণা দাস বাংলার ছোটলাট স্ট্যান্ডি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করে 1932 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পট্টি শ্রীরামালু। তো তোমরা এটা না আসামে না লিখে পাঞ্জাবি লিখলে আমার মনে হয় একদম ঠিক হবে, কারণ আসামে তো গুগলে দেখাচ্ছে কিন্তু বইতে পাঞ্জাবি লেখা আছে। তারপরে লাস্ট এমসিকিউ, গোয়া ভারতভুক্ত হয় কত খ্রিস্টাব্দে? 1961 খ্রিস্টাব্দে। এরপরে কি আছে, কোন দিনটা আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হবে? এটা হবে 5ই জুন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? মহাফেজখানায়। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? 1925 খ্রিস্টাব্দে। তবে কোথাও কোথাও কোনো কোনো বইতে এটা 1930 খ্রিস্টাব্দে আছে। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, এটা মিথ্যা। নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, এটা সত্য। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া, এটা মিথ্যা, কারণ হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটা সত্য। এরপরে লর্ড রিপন হবে হান্টার কমিশন, নেলি সেনগুপ্ত হবে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট, লর্ড আর্মহাস্ট হবে সাধারণ জনশিক্ষা কমিটি, আর তারকনাথ পালিত হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এরপরে তোমাদের চুয়ার বিদ্রোহের একটা এলাকা, এটা হচ্ছে ছোটনাগপুর লিখলেই হবে, ঠিক আছে, এটা ছোটনাগপুর হচ্ছে। আর মহাবিদ্রোহের একটি কেন্দ্র কানপুর, তো তোমরা জানো কোথায়। আর মহাবিদ্রোহের একটি কেন্দ্র দিল্লি, এটাও তোমরা জানো। পুনর্গঠিত রাজ্য কেরল, এটাও তোমরা জানো, নিচের দিকে যেখানে মালাবার উপকূল সেরকম জায়গাতে। আর এগুলো আর বলছি না। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে, কারণ এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন। প্রথমটা ব্যাখ্যা 3, তারপর এটা ব্যাখ্যা 2। এরপরে 2.5.3 আছে, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা, এটা হবে ব্যাখ্যা 1। তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে 4 নম্বর হবে 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়, কারণ ব্যাখ্যা 3, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। এরপরে 2 মার্কের কোয়েশ্চেনগুলো অত্যন্ত সহজ এসেছে। এর মধ্যে পরিবেশ ইতিহাস বলতে কি বোঝো, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব, আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন, এগুলো কিন্তু সবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো সেই জন্য এগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কোনো কথা ছিল না, সবই বেশ কমন এসেছে। আর এখানে এগুলো খুব কমন। উদ্বাস্তু সমস্যা তো একটা বিশাল ভালো কোয়েশ্চেন ছিল। সর্দার বল্লভভাই প্যাটেলকে কেন ভারতের লৌহ মানব বলা হয়, এটাও খুবই কমন কোয়েশ্চেন ছিল। তো এবার এখানে 4 মার্কের কোয়েশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে তোমাদের, যেরকম একা আন্দোলনকে সমালোচনামূলক বিবরণ বলা যেত, বিবরণ কেন দেওয়া, মানে একা আন্দোলনের সমালোচনামূলক বিবরণ দিতে বলা হয়েছে। আর এখানে এই জন্য এটা একটু ঘুরিয়ে কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এটা হয়তো তোমরা অনেকে অ্যাটেন্ড করতে পারোনি, যারা পড়ে গিয়েছিল তারা পেরেছো। তো এখানে 4 মার্কের মধ্যে 5টা কোয়েশ্চেন তোমাদের কমন ছিল। আর এখানে 8 মার্কের কোয়েশ্চেনে ছিল নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয়, সভা সমিতির যুগ বলতে কি বোঝো। 8 মার্কের কোয়েশ্চেন কিন্তু 3টাই বেশ কমন ছিল। এটা তো একবার রিপিট হয়েছে, এটা 2017-18 সালে এসেছিল যেন, সেটা আরেকবার রিপিট করা হয়েছে। তো ইতিহাস কোয়েশ্চেন মোটামুটি ভালোই ছিল, তোমরা হয়তো অনেক নাম্বার পাবে ইতিহাসে, 80-র উপরেই থাকবে। তো এবার আমরা ভূগোলটা দেখে নিই। ভূগোল কোয়েশ্চেন তো খুবই সহজ হয়েছিল। ভূগোল কোয়েশ্চেনের প্রথম থেকে বলতে যাচ্ছি। একটি বহির্জিত প্রক্রিয়ার উদাহরণ হলো ঘ আবহ বিকার। পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে ক বার্কসুন্ড। 3 দাগে আছে বায়ুমণ্ডলে যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। অপশন ক। ভূপৃষ্ঠের কোন একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো অপশন খ 6 ঘন্টা 13 মিনিট। সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে বলে গ হিমপ্রাচীর। বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থ উদাহরণ হলো ধানের খোসা। ক। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে একটি লবণাক্ত হ্রদের নাম হলো ঘ প্যাংগং হ্রদ। ভারতের একটি মুখ্য বৃষ্টিছায়া অঞ্চল হলো শিলং মালভূমি। ক। তারপরে আছে ব্যাসাল্ট শিলার আবহ বিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে। বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট বলে পরিচিত চেন্নাই। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ের যে রং সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল। এরপরে নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি, এটা সত্য। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত, এটা মিথ্যা। সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত, এটা মিথ্যা, কারণ সমুদ্রবায়ু দিনের বেলা প্রবাহিত হয়। হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গড়ানো গোলপাতা, এটা মিথ্যা। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত, এটা সত্য। আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটা সত্য। আর মহাকাশে প্রেরিত ভারতের প্রথম উপগ্রহের নাম, কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, এটা মিথ্যা।
এরপরে প্রপাতকূপ সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশের বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয় শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি বিষাক্ত বর্জ্য ন্যাফথা পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। আর 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল অরুণাচল প্রদেশ। এরপরে চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? দ্রবণ। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়? আইনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? ভারত মহাসাগরে। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কি? মালনাথ মালভূমি। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে? এটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, পরে বলে দেবো। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্যটা ম্যানগ্রোভ হবে? খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? নলপথ। এই কোশ্চেনটা যদি তোমরা পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। 2.3.5 উত্তর কি হবে সেটা আমাকে কমেন্টে জানাবে। হ্যারিকেন কিন্তু হবে না, ঠিক আছে? কেউ যেন হ্যারিকেন কমেন্ট করো না, হ্যারিকেন কিন্তু হবে না। ভূবৈচিত্র্য মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো। এটাও তোমরা কমেন্ট করবে যেটার উত্তর কি হবে। কাশ্মীর উপত্যকা হবে জাফরান, লুনি নদী হবে রাজস্থান, রডোডেন্ড্রন হবে আলপীয় উদ্ভিদ, আর সালেম হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র। এরপরে ভূগোলের যে বড় প্রশ্নগুলো এসেছে খুবই সুন্দর প্রশ্ন এসেছে, কেন 2 মার্কের যে কোশ্চেনগুলো এসেছে সবই তোমরা পারবে, এত সুন্দর কোশ্চেন এসেছে। আর এখানে ভূগোল থেকে প্রায় বছরই সব বছরই আমরা কমন পাই, আর ভূগোল থেকে এত সুন্দর সুন্দর কোশ্চেন আছে যে কোনো কথাই হয় না। এখানে তো খুব সুন্দর প্রশ্ন এসেছে, তোমাদের একদম 100 পাওয়ার মতন কোশ্চেন হয়েছে। এখানে তোমাদের একটা একটু ঘুরিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এটা একটু ঘুরিয়ে দিয়েছিল। এটা করমণ্ডল উপকূলই হতো, ঠিক আছে? এটা করমণ্ডল উপকূলই হতো, কিন্তু এটা আমরা একটু ঘুরিয়ে দিয়েছি, তাই জন্য হয়তো তোমরা অনেকে বুঝতে পারোনি। তাছাড়া কিন্তু সবই কমন ছিল। তো এটা আমাদের ভূগোলের প্রশ্ন। তো এই ছিল আমাদের বাংলা, ইতিহাস আর ভূগোল প্রশ্ন এবং তাদের উত্তর। তো আশা করছি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। রেজাল্টের জন্য সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। আর পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।